সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি, তাপপ্রবাহ কমে আসায় জনজীবনের স্বস্তি, বজ্রপাতে সিলেট ও নেত্রকোনায় দুজনের মৃত্যু। দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমছে কৃষি উৎপাদন, জলবায়ুর পরিবর্তন দায়ী বলছেন বিশেষজ্ঞরা। 25 বছরে 1/3 কৃষি জমি অনাবাদি হওয়ার আশঙ্কা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় আজও সকাল থেকে চলছে ঝড় বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হচ্ছে শিলাবৃষ্টি। থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে সিলেট ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায়। এ সময় বজ্রপাতে সিলেটের কানাইঘাটে গরু চড়াতে গিয়ে মারা যান একজন। এছাড়া নেত্রকোনার আটপাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে মারা যান এক কৃষক। ঝড় বৃষ্টির কারণে দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অনেকটাই কমে এসেছে। আগামী 15 মে পর্যন্ত দেশের বেশ কিছু স্থানে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এরপর একটি মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়ের আশঙ্কাও আছে। গতকালকে যে কালবৈশাখী ঝড় সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, সেটা কিন্তু দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ছিল। এটা আজকে সারা দেশব্যাপী শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধারাটা আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গতকালকেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3। আজকে আশা করছি আমরা বাংলাদেশের সবগুলো স্টেশনে 40 ডিগ্রি নিচে নেমে যাবে এবং হয়তো বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় 36-এর উপর অর্থাৎ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। এদিকে মুষলধারায় বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক সহ বেশ কিছু নিচু এলাকা। বিকেল 3টার দিকে শুরু হয় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টির সাথে ছিল প্রচণ্ড বজ্রপাত। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানি জমে সয়লাব হয় বায়েজিদ 2 নম্বর গেট, আগ্রাবাদ সহ নগরীর বেশ কয়েকটি সড়ক ও নিম্নাঞ্চল। থমকে যায় সড়কের যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট, আটকে পড়েন কর্মজীবীরা। দুর্ভোগে পড়ে নগরবাসী। বৃষ্টিপাত কিছুটা কমে আসলেও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। হতে পারে কালবৈশাখী ঝড়। খুলশি থেকে আমরা হেঁটে হেঁটে আসছি, ওখান থেকে এতটুকু পানি, গাড়ি টাড়ি নেই, সব জায়গায় জ্যাম। পানি জমে গেছে তো গাড়ি ওই জন্য চলাফেরা করতে কষ্ট হচ্ছে। আমি মনে হয় আধা ঘন্টার সাথে বেশি হচ্ছে এখানে বসে আছি। যে টেকনিক্যালের পর থেকে গাড়ি আমার বুক পর্যন্ত পানি উঠে গেছে। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে এই টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। গাড়ি স্টার্ট তো বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পানি তো রাস্তার উপর পানিটা সব রাস্তা ডুবে গেছে, বাজি থেকে দড়ি শুরু করে এখান পর্যন্ত। চট্টগ্রামের টেক্সটাইল মোড় থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ রাকিব। বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল নগরবাসী। বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ থেকে শুরু করে নানা ধরনের প্রার্থনা আমরা নগরী জুড়ে করতে দেখেছি। সেই স্বস্তির বৃষ্টি অবশেষে নামলো চট্টগ্রাম নগরীতে। যদিও কয়েকদিন ধরে রাতের মধ্যরাতের দিকে অনেকটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকাল থেকে আবার সেই রোদের তীব্রতা এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। তো দিনের বেলা এরকম বৃষ্টিপাত অনেকটা আশীর্বাদ নগরবাসীর জন্য। তবে আমরা দেখেছি দুপুর থেকে যে ধরনের মুষলধারে বৃষ্টি হয়েছে, তার সাথে বজ্রপাত, ঝড়ো হাওয়া, অনেকটা কালবৈশাখীর আভাস বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে আমরা বিচ্ছিন্নভাবে জানতে পেরেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে ঝড়ো হাওয়া হয়েছে, সেই ঝড়ো হাওয়ার ফলে কাঁচা ঘরবাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টানা রেকর্ড করে চলেছে চুয়াডাঙ্গা ও যশোর। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় অবস্থানে চুয়াডাঙ্গা 36.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা ও যশোর প্রতিনিধির পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশেষজ্ঞদের মতে বছরে 2 বার কর্কট ক্রান্তি রেখা বরাবর সূর্য লম্বভাবে কিরণ দেয়। গ্রীষ্ম মৌসুমে এই রেখার দক্ষিণ দিকে পড়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এ কারণে চুয়াডাঙ্গা ও যশোর সহ এর আশেপাশের জেলায় তাপমাত্রা বেশি অনুভূত হয়। এদিকে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে চুয়াডাঙ্গা ও যশোরের পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা। প্রতি বছরের মতো এবারও চলতি মৌসুমে উত্তপ্ত বায়ুপ্রবাহ আনুভূমিকভাবে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকছে
যার মূল প্রবেশদ্বার চুয়াডাঙ্গা। আবহাওয়াবিদদের মতে বিস্তীর্ণ সমতল ভূমি, উত্তপ্ত বায়ুপ্রবাহ এবং অভ্যন্তরীণ তাপমাত্রার মিশ্রণে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে এমন মৌসুমে বেশি গরম অনুভূত হয় চুয়াডাঙ্গা ও যশোরে, যার প্রভাব পড়ে আশেপাশের জেলাতেও। ভৌগোলিকভাবে চুয়াডাঙ্গা জেলা কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের তাপ অনেক বেশি পড়ে, ফলে চুয়াডাঙ্গা জেলা অনেক উত্তপ্ত হয়ে ওঠে এবং এটা পুরো গ্রীষ্ম জুড়ে অব্যাহত থাকে। আমাদের পার্শ্ববর্তী অঞ্চল বিস্তীর্ণ সমভূমি এবং আমাদের যশোর অঞ্চল সব বিস্তীর্ণ সমভূমিতে আনুভূমিক বায়ুপ্রবাহের যে তাপমাত্রার ভেরিয়েশনটা হয় সেটা সমভূমির কারণে ভেরিয়েশনটা হয় না। আবহাওয়া পর্যবেক্ষণে দেখা যায় এবছর চলতি মাসের 28শে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 43.8 এবং চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দিন দিন এমন অসহনীয় তাপমাত্রার কারণ হিসাবে জলাধার ও বনভূমি কমিয়ে ফেলা সহ মনুষ্য সৃষ্ট নানা কারণ দায়ী করেছেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা জেলায় তেমন কোনো জলাধার নেই এবং এখানকার গাছপালাও খুব কম। জলাধার বা গাছপালা তাপমাত্রাকে অ্যাবজর্ব করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় না, ফলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা জলাধার না থাকার কারণেও চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বনভূমির পরিমাণ কমে গেছে, আর আমাদের অঞ্চলে আরেকটি পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে ভূমি ব্যবহারের পরিবর্তন। ভূমি ব্যবহারের পরিবর্তনটা কীরকম? আমরা দেখছি যে আমাদের আশেপাশে বসতি এলাকা বেড়েছে এবং সেই বসতি এলাকাতে আগে যেরকম মাটির ঘর দেখা যেত সেই মাটির ঘর নেই, এখন বেশিরভাগ ক্ষেত্রে কংক্রিটের ঘর। কংক্রিটের এগুলোও কিন্তু আমাদের বায়ুমণ্ডলে তাপমাত্রাকে ধারণ করতে সক্ষম। আগামী 24 ঘন্টার মধ্যে চুয়াডাঙ্গা ও যশোর সহ এর আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। যশোরের শিক্ষার্থীদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে কিছু মাধ্যমিক বিদ্যালয় নিজ উদ্যোগে মর্নিং শিফট চালু করেছে। সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত চলছে পাঠদান। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে স্বস্তির বৃষ্টি হলেও খুলনা বিভাগ এর ব্যতিক্রম। বিভাগের প্রায় সব জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে খুলেছে স্কুল। অব্যাহত তাপপ্রবাহে শিক্ষার্থীদের হাঁসফাঁস অবস্থা। বেলা বাড়ার সাথে সাথে অসহনীয় গরমে তাদের কষ্টের সীমা থাকছে না। তবে শিক্ষার্থীদের তাপদাহ থেকে রক্ষায় যশোরে মর্নিং শিফট চালু করেছে কিছু স্কুল কর্তৃপক্ষ। সকাল 7টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলছে পাঠদান। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের। এর ফলে স্কুলের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। বাচ্চাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসরুমের ভিতরে 4টে করে ফ্যান এবং 4তলা বিল্ডিং এর 2 এবং 3 তলায় ক্লাস নেওয়ার কারণে খুব বেশি কষ্ট পাচ্ছে না এবং সকাল 11টায় স্কুল ছুটি হয়, তার স্বাচ্ছন্দ্যে স্কুল করতেছে। মর্নিং শিফট চালু করায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 10টা থেকে ক্লাস শুরু হতো, তখন আমরা অনেক অস্বস্তি বোধ করতাম, কিন্তু বর্তমানে 7টা থেকে স্কুল শুরু হয়, সূর্যের তাপ প্রখর হওয়ার আগে আমরা বাড়ি ফিরে যেতে পারছি। দুপুরবেলা বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে বিকালে আবার অন্য পড়ার প্রিপারেশন নিতে পারছি। এটা আমাদের জন্য অত্যন্তই ভালো একটা ব্যবস্থা এবং গরমে আমরা অনেক রিল্যাক্স বোধ করছি। এখন আমরা খুবই ভালো অনুভব করছি। আমাদের ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনা করে আমাদের সকালে ক্লাস শুরু হয়েছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এবং এতে শিক্ষার্থীরাও খুব উপকৃত হচ্ছে এবং তারা নিয়মিত স্কুলে আসছে এবং তারা পাঠে মনোযোগী হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জেলার প্রাক প্রাথমিকে পাঠদান বন্ধ রয়েছে। তবে মর্নিং শিফটে চলছে প্রাথমিক স্তরের লেখাপড়া। পরিস্থিতি বেগতিক দেখলে সংশ্লিষ্ট মহলের সাথে কথা বলে পাঠদান বন্ধ রাখার কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের সকল শিশুর উপস্থিতি অনেক ভালো, সন্তোষজনক। শুরুটা একটু সমস্যা ছিল, কিন্তু এখন কিন্তু সন্তোষজনক। আজও আমি তাদের সঙ্গে কথা বলেছি সকালে, আজকে উপস্থিতিটা অনেক ভালো। আমি মনে করি শিশুরা ঘরে থাকতে চাচ্ছে না, তারা কিন্তু স্কুলে আসতে চাচ্ছে। তীব্র গরম থেকে শিক্ষার্থীদের রেহাই দিতে তাপদাহ প্রবণ এলাকায় সব স্কুলেই মর্নিং শিফট চালুর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।
যশোরে চলমান তাপপ্রবাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার সম্পর্কে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। তো যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকালে ক্লাস চালু করা হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সরকারি নির্দেশনা না থাকলেও স্থানীয় সিদ্ধান্তে অর্থাৎ স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে মূলত মর্নিং শিফট চালু করা হয়েছে। এবং আমরা খেয়াল করেছি সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তেমন উপস্থিতির সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল। আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি অনেক। তাছাড়া আমরা কথা বলেছি যে সমস্ত বিদ্যালয়গুলো সরকারি নির্দেশনা মেনে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস চালাচ্ছেন, তারা বলছেন যে শিক্ষার্থীদের আসলে ক্লাসে ধরে রাখা সম্ভব হচ্ছে না। অনেক কষ্টে আসলে শিক্ষার্থীদের তাদেরকে ক্লাসে ধরে রাখতে হচ্ছে এবং শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন কমেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে আগামী 25 বছরে ওই এলাকার 1/3 বেশি কৃষি জমি অনাবাদি হয়ে পড়বে। ধানের ফলন কমবে 15% মতো। মোস্তফা জামালের রিপোর্ট, ছবি তুলেছেন SM মিলন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ খুলনার ডুমুরিয়া, এখানেই গেল বছর 20 ধরে সবজির আবাদ করেন হানিফ মোড়ল। ভালো ফলনের কারণে জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন একাধিকবার। অথচ তার ক্ষেতেই এখন ফসল কমে গেছে। প্রচণ্ড খরা আর আগে থেকে বৃষ্টি কমে যাওয়ায় সবজি চাষে লোকসানে পড়তে হচ্ছে তাকে। আমাদের এই যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের এই মৌসুমে, গ্রীষ্ম মৌসুমে আমাদের সকল সবজি চাষ প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে। যে নিচে আমরা পানি দেওয়ার পরে এর ডোগাগুলো শুকিয়ে যাচ্ছে, ঢলে পড়ছে এবং এত তাপমাত্রার কারণে পোকামাকড়াও বৃদ্ধি পাচ্ছে। শুধু এক হানিফ মোড়ল নয়, উপকূলীয় এলাকার প্রায় সব কৃষকেরই একই দশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ধান চাষিরা। তীব্র তাপপ্রবাহে সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় বেড়ে গেছে সবারই। তাপমাত্রা বাড়ার কারণে খরচ বাড়তেছে, আপনার বুঝতে পানি শুকায় যাচ্ছে, তার জন্য পানি দেওয়া লাগতেছে। তাপমাত্রার জন্য আমাদের লিভাররাও অনেকক্ষণ মাঠে থাকতে পারতেছে না এই তাপের জন্য, তাতে আমাদের ওখানে একটু খরচ বেড়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জটা যদি হয় তাহলে কিন্তু কৃষকের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাই না। দীর্ঘ সময় আসলে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমাদের ফুড সিকিউরিটিতেও একটু সমস্যা হতে পারে। জাতিসংঘ বলছে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। আর বিশ্বব্যাংকের হিসেবে প্রাকৃতিক দুর্যোগে 2050 সাল নাগাদ মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষির অবদান কমতে পারে 1/3। কেননা এই সময়ে শুধু এক দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 40% কৃষি জমি অনাবাদি হয়ে পড়বে। ইরিগেশনের জন্য ফিউয়েল কস্ট বাড়তেছে, তারা লেবার সাপ্লাই পাচ্ছে না। যে আবার অন্য দিক থেকে চিন্তা করলে তারা যে লোনটা পেতে পারতো, ফর্মাল ইনস্টিটিউশনগুলো কিন্তু তাদেরকে লোন প্রোভাইড করতে পারছে না। এর পিছনে কয়েকটা কারণ হিসেবে আমরা দেখতে পারি যে ফার্মারদের কোনো ক্রপ ইন্স্যুরেন্স নাই। এছাড়া আসলে ক্লাইমেটিক চেঞ্জের কারণে যে বিভিন্ন রকম ফসল নষ্ট হতে পারে, যার কারণেও কিন্তু তারা ফার্মারদের লোন দিতে আগ্রহ প্রকাশ করছে না। যে কারণে ফার্মাররা যেটা হচ্ছে হারভেস্টিংয়ের পরপরই সেই ফসলগুলো বিক্রি করার জন্য রাজি হয়ে যাচ্ছে। আমরা যেটা চিন্তা করতে পারি, ফার্মারদেরকে ক্রপ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা এবং হিট অ্যাডাপ্টেশন প্ল্যানটাও আমাদের আসলে তৈরি করাটা জরুরি, যেটা আমাদেরকে ন্যাশনাল লেভেলে যত অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, বাংলাদেশে নাপা আছে, আমাদের এখন মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে, আমাদের ডেল্টা প্ল্যান আছে। সো এই ধরনের প্ল্যানগুলোর মধ্যে যদি আসলে এই প্ল্যানটাকে ইন্টিগ্রেট করা যায় তাহলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। পরিসংখ্যান বলছে 2022-23 অর্থ বছরে দেশের অর্থনীতিতে কৃষির অবদান বেড়েছে 0.84%, যা এর আগের অর্থ বছরে ছিল 2.07%। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। প্রায় 47 ঘন্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। মংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার আগুন লাগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায়। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ শুরু করে। অংশ নেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। আকাশ থেকে ছেটানো হয় পানি। গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ। এতে আজ সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। নতুন করে ফের যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং এই সুন্দরবনের এই যে গাছ কাইটে যেভাবে পাইপ নেওয়া যায়, পথ বানানোর জন্য পাবলিক যাইতে পারে
তারপরে পাইপ নেওয়া যায়, মেশিন নেওয়া যায়, তার জন্য সকাল থেকে তো অনেক চেষ্টা করতেছি আমরা, এবং চেষ্টার পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে একটা সক্ষম হয়েছি আমরা। জানি আগুনটা একটু না আসে, খুব ক্লান্ত, স্যালাইন খেয়েছি, খাবার খাইছি, কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে মানে ধোঁয়া দেখতে পাচ্ছি, মানে ওখানে আবার হয়তো যেতে হবে বা ইন্টারভেনশন করার কোনো প্রয়োজন আছে। বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক সবাই ছুটে এসেছে এই সুন্দরবনকে রক্ষার জন্য। অনুরূপ কথা হলো এই যে আগুনের লেলিয়ান থেকে অনেকটাই নিয়ন্ত্রণটা সক্ষম হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ, তবে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। গেল 22 বছরে অন্তত 25 বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে মোংলা থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি আমির হোসেন আমু। আমির, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তবে ওই এলাকা পুরোপুরি নিরাপদ হতে আরো কত সময় লাগতে পারে এবং আগুন লাগার কারণ কিছু জানা গেল কি? সুমাইয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমি আপনাকে আগে জানাতে চাই সুন্দরবনের যে ইকোসিস্টেমটা সেটা কিন্তু সাধারণ বনের চেয়ে একটু ভিন্ন। এখানে কিন্তু একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কিন্তু রিলেটেড এবং কানেক্টেড আছে। বিশেষ করে সুন্দরবনে যে ম্যানগ্রেভ বলে, যে শ্বাসমূল বলে, ওই শ্বাসমূলের ভিতরে যে শ্বাসমূলটা থাকে ওটা মূলত তুলার মতো, ওটা মাটির নিচ থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। যে কারণে আজ সকালে কিন্তু 2 দিন প্রচেষ্টার পরে কিন্তু আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরও 2-1 জায়গার থেকে কিন্তু আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু নজরদারি করা হচ্ছে। বিকেল নাগাদ কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো পর্যন্ত 2টি ফায়ার সার্ভিসের 2টি টিম আরও 2 দিন নজরদারি করবে। এছাড়া বন বিভাগের 5টি ড্রোন রয়েছে, যে ড্রোন থেকে উপর থেকে নজরদারি করা হবে কোথায় আগুন দেখা যাচ্ছে না, কোথায় ধোঁয়া দেখা যাচ্ছে না, সেখানে কিন্তু সাথে সাথে কিন্তু যে সকল সার্ভিসের কর্মী রয়েছে তারা কিন্তু সেখানে পানি এবং আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সুন্দরবনে এখন নিরাপদ কি নয়। আসলে আমরা জানি যে গত 24 বছরে 26 দফায় সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই সব ঘটনায় কিন্তু বিভিন্ন সময় তদন্ত কমিটি গঠন হয়েছে, নানা বিষয়ে সুপারিশ হয়েছে। সেসব সুপারিশ কিন্তু তদন্ত কমিটির যে সকল সুপারিশ ছিল সেগুলো কিন্তু কখনো বাস্তবায়ন হয়নি। মূলত 3টি কারণে সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে বলে ধারণা করা হচ্ছে। যেমনকি আমরা স্থানীয় অধিবাসী এবং বন বিভাগের সাথে কথা বলেছি, তার মধ্যে যেমনটি প্রাকৃতিক কারণ, যেমন সুন্দরবনের লতাপাতা পচে এক ধরনের। ধন্যবাদ আমু। সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানালেন প্রতিনিধি আমির হোসেন আমু। পল্লী বিদ্যুতে অনিয়ম, দুর্নীতি, শোষণ ও বৈষম্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা সব কর্মকর্তা কর্মচারীদের সরকার ঘোষিত গ্রেড পে স্কেল বিশেষ প্রণোদনা দেওয়ার দাবি জানান। অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় REBর দ্বৈত নীতির কারণে পল্লী বিদ্যুতের 40,000 কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 2007 সাল থেকে আন্দোলন করতেছি, এই পর্যন্ত আমাদের খালি আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চুক্তি হইতে মুক্তি করে নাই। আমাদের বিদ্যুৎ ভাতা কম, তাদের বিদ্যুৎ ভাতা বেশি। আমাদের চিকিৎসা ভাতা কম, তাদের চিকিৎসা ভাতা বেশি। আমরা মূলত রিডিং করার কথা 2000 বিল বিতরণ, 2000 রিডিং গ্রহণ, কিন্তু আমরা বর্তমানে 32 রিডিং করতেছি এবং 32 বিল বিতরণ করতেছি। আমরা চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদের এই দাবি দেওয়া যদি না মানা হয়, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে, অনির্দিষ্টকাল পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে ইনশাল্লাহ।
ইসরায়েলি গণহত্যা বন্ধ, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি ৭ রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। খুলনার বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে মহানগরী ছাত্রলীগের সদস্যরা সরকারি কমার্স কলেজে সমবেত হয়। সেখান থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া পটুয়াখালী, রাঙামাটি ও বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এটা শুধু আমরা ছাত্র সমাজ না, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের উচিত আগে প্রথমত মানবতা, ঠিক আছে, যে ফিলিস্তিনের পক্ষে নেওয়া। ইসরায়েলকে ফিলিস্তিনে হামলা করার সময় তাদেরকে যে অর্থ এবং অস্ত্র যারা সরবরাহ করে, আমরা সেটারও বন্ধ দাবি চাই। বাংলাদেশ ছাত্রলীগ যে নীতির পক্ষে সবসময় ছিল, আছে, থাকবে, সেটা আমরা জানিয়েছি। সারা দেশের ছাত্র সমাজ আজকে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, ফিলিস্তিনের সুখ শান্তির জন্য। আজ বাংলার আপামর ছাত্র জনতা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতীক উত্তোলন করেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিন খুবই শীঘ্রই একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ট্রেড লজিস্টিক জব ফেয়ার। চট্টগ্রাম নগরীর নেভি কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই আয়োজন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর সহায়তায় পরিচালিত সমুদ্র বাণিজ্য বিষয়ক প্ল্যাটফর্ম ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড অ্যাক্টিভিটি এটি আয়োজন করে। বিভিন্ন ক্যারিয়ার সেশনে অংশ নেয় ইনল্যান্ড কন্টেইনার ডিপো সহ বিভিন্ন শিপিং লাইন ও ২৪টি প্রতিষ্ঠান এবং এ খাতে কাজ করতে আগ্রহী প্রায় ১,০০০ শিক্ষার্থী। সরাসরি আমার মিজান ভাই আছে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের প্রায় ১৫০টি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার। হাতে সময় কম থাকায় শেষ মুহূর্তে ভোটের মাঠে ক্লান্তহীনভাবে চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সুষ্ঠু ভোট গ্রহণে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। গতরাতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মিল্টনের ৩ সমর্থক। ৮ই মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নতুন নগর ভবন হলে নাগরিকদের এক ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরের আন্দরকিল্লায় নগর ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে কথা বলেন মেয়র। তিনি আরও বলেন, এ ভবনে নাগরিকরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। এছাড়া ভবনের একটি ফ্লোরে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে গড়ে তোলা হবে জাদুঘর। 18 তলা নতুন এ নগর ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। কাজ শেষ হবে 2025 সালের সেপ্টেম্বরে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি, তাপপ্রবাহ কমে আসায় জনজীবনের স্বস্তি। বজ্রপাতে সিলেট ও নেত্রকোনার 2 জনের মৃত্যু। দক্ষিণ পশ্চিমাঞ্চলে কমছে কৃষি উৎপাদন, জলবায়ু পরিবর্তন দায়ী বলছেন বিশেষজ্ঞরা। 25 বছরে 1/3 কৃষি জমি অনাবাদি হওয়ার আশঙ্কা। দুদিনে নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন এখনো বিচ্ছিন্নভাবে জ্বলছে অনেক স্থানে। পুরো নেভাতে কাজ করছে বনরক্ষী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।